কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে। আগের ভিডিওতে আমরা মেগাস্পোরেনজিসিস বা স্ত্রী ঋতুর দশা পড়েছিলাম, অর্থাৎ যে প্রক্রিয়ায় মেগাস্পোরাঞ্জিয়াম মানে ডিম্বকের ভেতরে মেগাস্পোর মাদার সেল থেকে মিউসিস প্রক্রিয়াকরণের মাধ্যমে কি হয়, মেগাস্পোর তৈরি হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলেছিলাম, মেগাস্পোরেনজিসিস। যেহেতু কারেন্ট চলে যাওয়ায় ভিডিওটা একটু অসম্পূর্ণ থেকে গেছিলো, কমপ্লিট ছিল, জাস্ট একটু বলা হয়েছিল না। তো এখানে আমরা দেখেছিলাম যে আর্কিস্পোরিয়াল সেলের মাইটোসিস ঘটছে, দিয়ে প্রাইমারি প্যারাইটাল সেল আর প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি হচ্ছে। প্রাইমারি প্যারাইটাল সেল একটা ডিপ্লয়েড, যেহেতু মাইটোসিসটাই ডিপ্লয়েড বিভাজন ঘটছে, প্রাইমারি প্যারাইটাল সেলের মাইটোসিস বিভাজনের ফলে কিছু কোষ তৈরি হচ্ছে, যেগুলো কি হচ্ছে, মাইটোস্পোরাঞ্জিয়ামের মেগাস্পোরাঞ্জিয়ামের প্রাচীর গঠন করছে, মেগাস্পোরাঞ্জিয়ামের প্রাচীর তৈরি করছে। আর এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেলটা, সেটা মানে ট্যাপেটাম তোমার থেকে কি বলবো, নিউসেলাস বা ভূমিকোষ কলা থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে আকারে বেশ বড় হচ্ছে, এবং এই কোষটা তখন মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করছে। স্ত্রী রেণুমাত্রী কোষ, মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেলটিকে একটা ডিপ্লয়েড কোষ, এবার একটা মিউসিস ঘটছে, এটা মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করছে। এটা একটা ডিপ্লয়েড কোষ, এর মিউসিস ঘটছে। মিউসিস বিভাজনের ফলে একটা মেগাস্পোর মাদার সেল থেকে কটা মেগাস্পোর তৈরি হয়েছে? 4টে। সেই 4টে মেগাস্পোর দেখো একটা সারিতে সজ্জিত রয়েছে, বোঝা গেল? পরবর্তী ক্ষেত্রে এই 4টে মেগাস্পোরের মধ্যে যেটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকে সেটা একমাত্র সক্রিয় হচ্ছে, বাকি 3টি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই যে প্রসেসটা টোটাল, এটাকে আমরা কি বলছি, মেগাস্পোরেনজিসিস। এর পরের দশাটা আমরা কি পড়বো, মেগাগ্যামেটোজেনেসিস। কি পড়বো, অর্থাৎ স্ত্রীলিঙ্গোদর দশা। তাহলে এটা পড়বো, এটা তো আমাদের মেগাস্পোরেনজিসিস শেষ হলো। এবার আমরা পড়বো মেগাগ্যামেটোজেনেসিস। মেগাগ্যামেটোজেনেসিস বা স্ত্রী লিঙ্গোদর দশা। স্ত্রীলিঙ্গোদর দশা, তাহলে এটা হলো এর পরের ধাপটা। প্রথমে আমরা কি করলাম, মেগাস্পোরেনজিসিস, খুব ইম্পর্টেন্ট। এবার পড়বো মেগাগ্যামেটোজেনেসিস। তাহলে মেগাস্পোরেনজিসিস প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল থেকে কটা কার্যকরী মেগাস্পোর তৈরি হয়েছিল? একটা কার্যকরী মেগাস্পোর তৈরি হয়েছিল। আমাকে যদি প্রশ্ন করে যে মেগাগ্যামেটোজেনেসিস কাকে বলে, তাহলে কি বলবো, এই মেগাস্পোরেনজিসিস প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল থেকে যে একটি কার্যকরী মেগাস্পোর তৈরি হয়, সেই মেগাস্পোরটা এবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেখান থেকে ভ্রূণস্থলী, ডিম্বাণু, প্রতিপাদক কোষ, সহকারী কোষ, নিহিত নিউক্লিয়াস, এই সমস্ত তৈরি হচ্ছে। এই যে ধাপটা, এই ধাপগুলোকে আমরা কি বলি, মেগাগ্যামেটোজেনেসিস। ঠিক আছে? তাহলে মেগাস্পোরেনজিসিস প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল থেকে যে একটা কার্যকরী মেগাস্পোর তৈরি হয়েছে, কটা? 4টের মধ্যে 3টে নষ্ট হয়ে যাচ্ছে, একটা কার্যকরী মেগাস্পোর পাচ্ছি। সেই কার্যকরী মেগাস্পোরটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেখান থেকে ভ্রূণস্থলী তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে, প্রতিপাদক কোষ তৈরি হচ্ছে, সহকারী কোষ তৈরি হচ্ছে, নিহিত নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই যে ধাপটা, এটাকে আমরা কি বলছি, মেগাগ্যামেটোজেনেসিস। তাহলে আমরা শুরু করবো কি, আমরা জানি রেণু হলো লিঙ্গোদর উদ্ভিদের প্রথম কোষ, সেটা তোমাদের 11 ক্লাসও পড়ানো হয়েছে। রেণু হলো লিঙ্গোদর উদ্ভিদের প্রথম কোষ। তাহলে ওখানে আমরা কি পেয়েছিলাম, মেগাস্পোর বা স্ত্রী রেণু। তাহলে স্ত্রী রেণু হলো তাহলে কি, স্ত্রী লিঙ্গোদর উদ্ভিদের প্রথম কোষ। তাহলে এর যে সূচনা, সেটা কি দিয়ে শুরু হবে, স্ত্রী রেণু দিয়ে শুরু হবে। কটা কার্যকরী মেগাস্পোর পাওয়া গেছে? একটা। এবার সেই কার্যকরী মেগাস্পোরটা তোমার ভ্রূণপোষক কলা বা নিউসেলাস থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে আকারে বেশ বড় হবে এবং একটা থলির মতো গঠন তৈরি করবে। তখন সেই থলির মতো গঠনটাকে কি বলেছিলাম আমরা, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। বোঝা গেল? এইবার সেই ভ্রূণস্থলীর ভেতরে কটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে? একটা। এই একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস 3বার পরপর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। একটা থেকে 2টো হবে, 2টো থেকে 4টে হবে, 4টে থেকে 8টা হবে। বোঝা গেল তো? এই 8টা নিউক্লিয়াস কি, 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এবার ভ্রূণস্থলীর মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে? 4টে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে আর 4টে ডিম্বক মূলের দিকে অবস্থান করছে প্রাথমিক অবস্থায়। পরবর্তী ক্ষেত্রে কি হয়, ডিম্বক রন্ধ্রের দিকে যে 4টে রয়েছে, তাদের 4টের মধ্যে একটা নিচের দিকে নামে, এবং ডিম্বক মূলের দিকে যে 4টে রয়েছে, সেই 4টের মধ্যে একটা উপরের দিকে ওঠে। তাহলে পরবর্তী যে সজ্জা বিন্যাসটা, সেটা কীরকমের হয়, 3টে ডিম্বক রন্ধ্রের দিকে, 3টে ডিম্বক মূলের দিকে, আর 2টো মাঝখানে থাকে।
মাঝখানে যে দুটো নিউক্লিয়াস থাকে তাদেরকে আমরা বলি কি পোলার নিউক্লিয়াস, কেননা তারা দুটো পোল থেকে আসলো। বুঝতে পারলে তো? পরবর্তী ক্ষেত্রে সেই পোলার নিউক্লিয়াস দুটো এবার ক্যারিওগ্রাফি পদ্ধতিতে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে। সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসটাকে আমরা কি বলি? ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নিহিত নিউক্লিয়াস। এই ডেফিনিটিভ নিউক্লিয়াসটা বাদে ওপরে ডিম্বক রন্ধ্রের দিকে তিনটি আর ডিম্বক মূলের দিকে তিনটি নিউক্লিয়াস এবার কি কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কি করছে? কোষ গঠন করছে। তাদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ তিনটি রয়েছে সেই কোষ তিনটির মধ্যে বড় কোষটাকে কি বলছি আমরা? ডিম্বাণু। আর ডিম্বাণুকে বেষ্টন করে যে ছোট কোষ দুটো রয়েছে তাদেরকে কি বলছি আমরা? সহকারী কোষ বা সাইনাইড। আর নিচের দিকে যে কোষ তিনটি অর্থাৎ ডিম্বক মূলের দিকে যে কোষ তিনটি রয়েছে সেই কোষ তিনটিকে একত্রিতভাবে আমরা কি বলছি? প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল। এই যে ধাপটা সেটা এবার আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে দেখো, এটাই হলো মেগাস্পোর, কার্যকরী মেগাস্পোর, তাই না? এটা হলো কার্যকরী মেগাস্পোর বা ফাংশনাল মেগাস্পোর, তাই না? মেগাস্পোর, ঠিক আছে। এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা অবশ্যই হ্যাপ্লয়েড। কোথা থেকে তৈরি হয়েছে? এটা মেগাস্পোর মাদার সেল থেকে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। এবার এটা কিন্তু ভ্রূণপোষক কলা থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এটা আকারে বড় হলো এবং একটা থলির মতো গঠন তৈরি করলো। এই যে থলির মতো গঠন, এই থলির মতো গঠনটাকে আমরা কি বলছি? ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীর ভেতরে প্রাথমিক অবস্থায় কটা নিউক্লিয়াস রয়েছে? একটাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, তাই না? বুঝতে পারলে তো? তাহলে এটা হলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তাই না? এবার এটা তিনবার মাইটোসিস ঘটবে। মাইটোসিস শব্দ বিভাজন, তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই হবে। তাহলে ফার্স্ট মাইটোসিস, প্রথম মাইটোসিস ঘটলো। প্রথম মাইটোসিসের ফলে একটা থেকে কি হলো? দুটো হলো, তাই না? মাইটোসিসের ফলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, এরকম হলো, একটা থেকে দুটো হলো, ঠিক আছে? ফার্স্ট মাইটোসিস। সেকেন্ড মাইটোসিস কি হলো? সেকেন্ড মাইটোসিস দুটো থেকে কি চারটে হলো, ঠিক আছে? থার্ড মাইটোসিস এখানে চারটে থেকে এবার কি হলো? আটটা হলো। তাহলে প্রাথমিক অবস্থায় সজ্জাটা এরকম, চারটে ডিম্বক রন্ধ্রের দিকে রয়েছে, চারটে ডিম্বক মূলের দিকে রয়েছে। তাহলে কবার মাইটোসিস ঘটলো? তিনবার। প্রথমবারে একটা থেকে দুটো হলো, তারপরে এবার দুটো থেকে চারটে হলো, তারপরে চারটে থেকে কটা হলো? আটটা হলো। পরবর্তী সজ্জাক্রমটা কি হচ্ছে? এবার এই যে আটটার মধ্যে এই ডিম্বক রন্ধ্রের দিকে যে চারটে রয়েছে সেই চারটের মধ্যে তিনটি, এই চারটের মধ্যে একটা নিচে নামলো, আর এই চারটের মধ্যে একটা আবার উপরে উঠলো। দেখো, একটা আবার উপরে উঠলো। তাহলে এই যে পরবর্তী সজ্জাক্রম সেটা কি? ডিম্বক রন্ধ্রের দিকে, এটা হলো ডিম্বক রন্ধ্রীয় অঞ্চল আর এটা ডিম্বক মূলীয় অঞ্চল। ডিম্বক রন্ধ্রের দিকে তিনটে থাকছে, ডিম্বক মূলের দিকে তিনটে থাকছে, আর দুটো কেন্দ্রে থাকছে। এই কেন্দ্রীয় যে নিউক্লিয়াস দুটো, এদেরকে আমরা কি বলছি? পোলার নিউক্লিয়াস। কেন পোলার নিউক্লিয়াস বলছি বা মেরু নিউক্লিয়াস কেন বলছি? যেহেতু তারা দুটো পোল থেকে আসছে। বুঝতে পারবে তো? পরবর্তী ক্ষেত্রে এই যে এরা দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটো এবার ক্যারিওগ্রাফি পদ্ধতিতে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করবে। এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটাকে আমরা কি বলছি? ডেফিনিটিভ নিউক্লিয়াস। তাহলে মাঝখানে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো। এটাকে আমরা জানি যে এন এর সঙ্গে এর মিলন ঘটলে কি হয়? 2n হয় অবশ্যই। তাহলে এটাকে আমরা বলছি নিহিত নিউক্লিয়াস। বাংলায় কি বলে? নিহিত নিউক্লিয়াস। আর ইংরেজিতে কি বলে? ডেফিনিটিভ নিউক্লিয়াস, ডেফিনিটিভ নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে আর এবার এই নিউক্লিয়াসটা বাদে এই তিনটি অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে তিনটি আর ডিম্বক মূলের দিকে তিনটি নিউক্লিয়াস এবার কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করছে। এবার এই কোষের মধ্যে মাঝের দিকে যে বড় কোষটা রয়েছে এই বড় কোষটাকে আমরা কি বলছি? ডিম্বকোষ। আর ডিম্বকোষকে ঘিরে যে ছোট ছোট কোষ দুটো রয়েছে, এই একটা আর এই একটা, এই কোষ দুটোকে কি বলছি আমরা? সহকারী কোষ। তাহলে এইটাকে কি বলছি আমরা? ডিম্বকোষ বা এক্সেল।
ঠিক আছে, এটাকে আমরা কি বলছি এক্সেল বা ডিম্বকোষ বা ডিম্বাণু বলতে পারি। আর এটাকে এটাকে আমরা কি বলছি সহকারী কোষ। সহকারী কোষ, দেখো ভালো করে বোঝো, এই সহকারী কোষ আর ডিম্বাণু এদেরকে একত্রিতভাবে আমরা কি বলছি গর্ভযন্ত্র। কি বলছি গর্ভযন্ত্র। তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি কোষ, সেই তিনটি কোষের মধ্যে বড় কোষটাকে কি বলছি আমরা ডিম্বাণু বা এক্সেল, আর বড় কোষকে বেষ্টন করে যে ছোট কোষ দুটো রয়েছে তাদেরকে আমরা কি বলছি সহকারী কোষ, ইংরেজিতে বলে সাইনার্জিড। অবশ্যই প্রশ্ন থাকে সাইনার্জিড কাকে বলে। আর ডিম্বক মূলের দিকে যে কোষ তিনটি রয়েছে, দেখো ডিম্বক মূলের দিকে আবার তিনটি কোষ রয়েছে, এই কোষ তিনটিকে কি বলছি আমরা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ। কি বলছি প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে এরা কিন্তু সকলেই হ্যাপ্লয়েড। তাহলে ভ্রূণস্থলীর ভেতরে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো সকলেই হ্যাপ্লয়েড, মাঝখানে একমাত্র ডেফিনিটিভ নিউক্লিয়াসটা ডিপ্লয়েড। বুঝতে পারলে তো? এবার যখন নিষেক ঘটে তখন কি ঘটে, দুটো শুক্রাণু উৎপন্ন হয় পরাগনালীর ভেতরে। তো দুটো শুক্রাণুর মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করে, আরেকটা এই ডেফিনিটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, দিয়ে একটা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, সেটাকে আমরা কি বলি শস্য নিউক্লিয়াস। যেহেতু একটা ভ্রূণস্থলীর মধ্যে কবার নিষেক ঘটছে, তার দুবার নিষেক ঘটছে, সেই কারণে এটাকে আমরা বলি দ্বিনিষেক। অর্থাৎ শস্যর সপ্তশুটি নিষেককালে পরাগনালীর অন্তর্গত দুটি শুক্রাণুর মধ্যে একটা ভ্রূণস্থলীর মধ্যস্থ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, দিয়ে জাইগোট গঠন করে, আর একটা ভ্রূণস্থলীর মধ্যস্থ ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করছে। তাহলে একই ভ্রূণস্থলীর মধ্যে এভাবে কবার নিষেক ঘটছে, দুবার, এটা কি তখন আমরা বলছি দ্বিনিষেক। তাহলে আবার বলছি, যে প্রক্রিয়ায় যে মেগাস্পোর হলো স্ত্রীরেণু হলো স্ত্রীলিঙ্গ উদ্ভিদের প্রথম কোষ, অর্থাৎ যে প্রক্রিয়ায় যে মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল থেকে যে 4টি মেগাস্পোর তৈরি হয়েছিল তার মধ্যে একটা মাত্র কার্যকরী হয়েছিল, সেই একটা কার্যকরী মেগাস্পোরটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করলো, ভ্রূণস্থলী তৈরি করলো, ডিম্বাণু করলো, গর্ভযন্ত্র করলো, প্রতিপাদক কোষ করলো, সহকারী কোষ করলো, নিউক্লিয়াস করলো। এই যে পুরো স্টেজটা, এটাকে কি বলছি আমরা মেগাগামেটোসিস। মেগাস্পোর হলো মানে অর্থাৎ স্ত্রীরেণু হলো স্ত্রীলিঙ্গ উদ্ভিদের প্রথম কোষ। এবার এটা কি করে, ভ্রূণপোষক কলা থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে আগে বেশ বড় হয়, বেশ অনেকটা মোটা হয় বা বড় হয়, একটা থলির মতো গঠন তৈরি করে, এটাকে আমরা কি বলি এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। এই যে গঠনটা এটাকে আমরা বলি এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। আগেও পড়ালাম ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর ভিতরে তার কটা নিউক্লিয়াস রয়েছে, একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে। এবার এটার পরপর 3বার মাইটোসিস ঘটছে, একটা থেকে প্রথমে দুটো হচ্ছে, তারপরে দুটো থেকে 4টে হচ্ছে, তারপরে 4টে থেকে 8টা হচ্ছে। 8টার মধ্যে 4টে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে, 4টে ডিম্বক মূলের দিকে অবস্থান করছে। পরবর্তী ক্ষেত্রে ডিম্বক রন্ধ্রের দিকে 4টে একটা নিচে নেমে যাচ্ছে, আর ডিম্বক মূলের দিকে 4টে একটা উপর উঠে যাচ্ছে। তাহলে নেক্সট যে সূর্যক্রম সেটা 3টে ডিম্বক রন্ধ্রের দিকে থাকছে, 3টে ডিম্বক মূলের দিকে থাকছে, আর দুটো কেন্দ্রভাগে থাকছে। কেন্দ্রীয় নিউক্লিয়াস দুটোকে আমরা কি বলছি পোলার নিউক্লিয়াস, তার কারণ তারা দুটো পোল থেকে আসছে। পরবর্তী ক্ষেত্রে এরা এবার ক্যারিওগ্যামেট পদ্ধতিতে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে, সেটাকে আমরা কি বলি ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নিউক্লিয় নিউক্লিয়াস। এই নিউক্লিয় নিউক্লিয়াসকে বাদ দিয়ে এবার উপরের দিকে 3টি আর নিচের দিকে 3টি, তারা কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করছে। এই ডিম্বক রন্ধ্রের দিকে কোষ 3টিকে একত্রিতভাবে আমরা কি বলছি গর্ভযন্ত্র। কি বলছি গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে মাঝের বড় কোষটাকে আমরা কি বলছি এক্সেল বা ডিম্বাণু, আর ডিম্বাণুকে বেষ্টন করে দুটো হ্যাপ্লয়েড কোষ রয়েছে তাদেরকে আমরা বলছি সহকারী কোষ বা সাইনার্জিড। আর ডিম্বক মূলের দিকে যে কোষ 3টি রয়েছে সেই কোষ 3টিকে একত্রিতভাবে আমরা কি বলছি প্রতিপাদক কোষ। ঠিক আছে, তাহলে এই যে পুরো গঠনটা সেটা হলো স্ত্রীলিঙ্গ দশা। তো পরের ক্লাসে আমরা পুংলিঙ্গ দশা পুংলিঙ্গ দশা দেখাবো। 4টে জায়গা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 80 পরীক্ষাতে 4টের মধ্যে একটা। ঠিক আছে, আজ এই ক্লাস এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি, ধন্যবাদ।